আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমাদের হাতে রয়েছে একটি অসাধারণ বই, পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য রচিত সন্তানকো স্বাবলম্বী ভার বানানা হি পর্যাপ্ত হ্যায়। এই বইটিতে কিন্তু সন্তান পালনের একটা বেশ গভীর, একটু অন্যরকম দৃষ্টিকোণ তুলে ধরা হয়েছে। হ্যাঁ, ঠিকই। সাধারণত আমরা সন্তান পালন বলতে কি বুঝি? তাদের দেখাশোনা, খাওয়ানো পড়ানো, পড়াশোনা করানো, এইগুলোই তো। মূলত তাই। কিন্তু এই বই আমাদের এক নতুন ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। এর মূল নিরাশটা হল সন্তানকে শুধু প্রতিপালন করাই যথেষ্ট নয় আর কি। তাদের আত্মনির্ভরশীল বা স্বাবলম্বী করে তোলাই আসল লক্ষ্য। চলুন পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের এই চিন্তাধারা নিয়েই আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করি। একদম ঠিক। এই বইয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই বার্তাটা। সন্তানকে এমনভাবে গড়ে তোলা যাতে তারা জীবনের পথে নিজেদের পায়ে ভর দিয়ে চলতে শেখে, সফল হতে পারে। শুধু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা ধরুন সুযোগ সুবিধা পাওয়া নয়, বরং তাদের ভেতর থেকে যোগ্য করে তোলার উপরে লেখক জোর দিয়েছেন। এটা নিছক অভিভাবকত্বের কর্তব্য নয়, বলতে গেলে একটা দর্শন। এই স্বাবলম্বী করে তোলার বিষয়টা দিয়ে তাহলে শুরু করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। বইয়ের একদম শুরুতেই বলা হচ্ছে সন্তান উৎপাদনের পর স্বাভাবিকভাবেই তার পালন পোষণ, শিক্ষা দীক্ষা, এমনকি বিবাহ এবং উপযুক্ত জীবনধারণের ব্যবস্থা করার দায়িত্ব এসে পড়ে। কিন্তু এই দায়িত্বের সীমাটা কোথায়? লেখক বলছেন এই দায়িত্ব মূলত ততদিন পর্যন্ত যতদিন না সন্তান স্বাবলম্বী হচ্ছে। এই সময়সীমাটা এটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ। লেখক এখানে খুব স্পষ্টভাবে বলছেন, সন্তানকে শুধু বড় করা নয়, তাদের শারীরিক, বৌদ্ধিক এবং মানসিক এই তিনটে দিক থেকে সক্ষম করে তুলতে হবে। ও আচ্ছা, সব দিক থেকে। হ্যাঁ, উদ্দেশ্যটা হলো তারা যেন ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলা করে একটা স্বাবলম্বী জীবন গড়তে পারে। আর এর জন্য ভিত্তি হিসেবে প্রয়োজন কিছু জিনিস, যেমন ধরুন পুষ্টিকর আহার যা শরীরকে শক্ত করবে, স্বাস্থ্যটা জরুরি, সঠিক শিক্ষা যা বুদ্ধি আর জ্ঞানের বিকাশ ঘটাবে, সুস্থ আর সরল মনোরঞ্জন যা মনকে সতেজ রাখবে, এবং ভালো সংস্কৃতির যোগান যা তাদের মূল্যবোধ আর চরিত্র গঠনে সাহায্য করবে। এই উপাদানগুলো নিশ্চিত করাই অভিভাবকের প্রাথমিক কিন্তু অত্যন্ত জরুরি কর্তব্য। তার শুধু বেসিক চাহিদাগুলো পূরণ করলেই হবে না, বরং একটা সামগ্রিক বিকাশের দিকে নজর দিতে হবে, যাতে সে ভবিষ্যতের জন্য তৈরি হতে পারে। একদম। বইটিতে পরিবেশ আর চরিত্র গঠনের উপরও তো খুব জোর দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, খুবই। বলা হচ্ছে সন্তানের গুণ, কর্ম এবং স্বভাবকে ভালো পথে চালিত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা আর প্রয়োজনীয় উপায় বা সাধন উপলব্ধ করাটাও অভিভাবকের দায়িত্ব। এই পরিবেশের ব্যাপারটা একটু যদি বিস্তারিত বলেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। দেখুন, লেখক বলতে চাইছেন সন্তানের চরিত্র অনেকাংশেই নির্ভর করে সে কোন পরিবেশে বড় হচ্ছে তার ওপর। অভিভাবকের দায়িত্ব শুধু খাদ্য, বস্ত্র, বাসস্থান বা শিক্ষার ব্যবস্থা করাই নয়, বরং এমন একটা পরিমণ্ডল তৈরি করা যেখানে সন্তান সততা, পরিশ্রম, বিনয়, সহানুভূতি এইসব গুণাবলী স্বাভাবিকভাবে শিখতে পারে। পরিবেশ থেকেই শেখে। ঠিক। আর লেখক এখানে একটা সতর্ক বার্তাও দিচ্ছেন। তিনি বলছেন, যদি এই কর্তব্য পালনে অবহেলা করা হয়, যদি পরিবেশটা ঠিক না হয়, তাহলে সন্তানের মধ্যে নেতিবাচক প্রবণতা দেখা দিতে পারে। তারা হয়তো বিলাসী হয়ে উঠতে পারে, জেদি হতে পারে, অহংকারী হতে পারে, অথবা ভুল সঙ্গ বা অভ্যাসের শিকার হতে পারে। তাই সঠিক পরিবেশ এবং সংস্থান দেওয়াটা শুধু সুযোগ করে দেওয়া নয়, এটা তাদের ভবিষ্যৎ পথ নির্দেশ করার শামিল। বোঝা গেল। অর্থাৎ চরিত্র গঠন আর স্বাবলম্বী হওয়া, এই দুটো বিষয় কিন্তু বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পরিবেশ ভালো না হলে শুধু পুঁথিগত শিক্ষা বা শারীরিক সক্ষমতা হয়তো সঠিক পথে চালিত নাও করতে পারে। একদম ঠিক। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। লেখক বলছেন সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায়, তখন পিতামাতার প্রাথমিক কর্তব্য অনেকাংশে সম্পূর্ণ হয়। হ্যাঁ। কিন্তু এর মানে কি এই যে দায়িত্ব একেবারে শেষ? এরপর তাদের ভূমিকা কি হওয়া উচিত বলে লেখক মনে করেন? এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। লেখক কিন্তু বলছেন না যে দায়িত্ব একেবারে শেষ, বরং দায়িত্বের ধরনটা বদলে যায় আর কি। ও আচ্ছা। সন্তান স্বাবলম্বী হওয়ার পর অভিভাবকের ভূমিকা হয় মূলত পরামর্শদাতার, আর প্রয়োজনে অনুশাসন বা ডিসিপ্লিন বজায় রাখার দিকে নজর দেওয়া।
অর্থাৎ সরাসরি প্রতিপালন বা ধরুন সব প্রয়োজন মেটানোর দায়িত্ব হয়তো কমে আসে, কিন্তু পথ প্রদর্শকের ভূমিকাটা থেকে যায়। তবে এখানেই লেখক আলোচনাকে একটা বৃহত্তর দিকে নিয়ে যাচ্ছেন। বৃহত্তর দিক সেটা কীরকম? লেখক মনে করিয়ে দিচ্ছেন, দেখুন, মানুষ হিসেবে আমাদের জীবন তো শুধু পরিবার কেন্দ্রিক নয়, আমরা সমাজের অংশ, এই বিশ্বের অংশ। তাই পারিবারিক দায়িত্ব, বিশেষ করে সন্তানকে স্বাবলম্বী করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন সম্পন্ন হয়, তখন জীবনের পরবর্তী পর্যায়ে আসে। ভারতীয় দর্শনে এই পর্যায়কে অনেকটা বানপ্রস্থের সঙ্গে তুলনা করা যেতে পারে। মানে গার্হস্থ্য জীবনের প্রধান দায়িত্বগুলো পালনের পর যখন ব্যক্তি নিজের মনোযোগ সমাজসেবা, আত্ম-উন্নতি এবং বৃহত্তর কল্যাণের দিকে ফেরাতে পারেন। বানপ্রস্থ। লেখক বলছেন, এই সময় নিজের অবশিষ্ট শক্তি, সামর্থ্য, সময় এবং সম্পদ এগুলো শুধু নিজের বা পরিবারের গণ্ডিতে আবদ্ধ না রেখে আত্মকল্যাণ এবং বিশ্বকল্যাণে উৎসর্গ করা উচিত। এটা শুধু দায়িত্বমুক্তি নয়, বরং জীবনের একটা নতুন মহত্তর অধ্যায়ের সূচনা। বাহ, এই ভাবনাটা তো সত্যি গভীর। তার মানে সন্তানকে স্বাবলম্বী করে তোলাটা একটা মাইল ফলক, কিন্তু যাত্রা সেখানেই শেষ নয়। না, একেবারেই না। বরং এরপর নিজের জীবনকে আরও বড় ক্যানভাসে দেখার একটা সুযোগ তৈরি হয়। জীবনের অর্থটা শুধু পারিবারিক পরিচর্যায় সীমাবদ্ধ থাকছে না। একদম। লেখক এখানে জীবনের একটা সামগ্রিক চিত্রের কথা বলছেন। ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব পালন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেটাই সবটা নয়। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের পর আসে সামাজিক এবং আধ্যাত্মিক বা বলতে পারেন আত্মিক উন্নতির সাধনা। এটা এক ধরনের জীবন দর্শন যা ব্যক্তিকে তার সংকীর্ণ গণ্ডি থেকে বের করে এনে বৃহত্তর জগতের সঙ্গে যুক্ত করে। এখানে নিজের অভিজ্ঞতা, জ্ঞান এবং সম্পদ সমাজের উপকারে লাগানোর একটা আহ্বান রয়েছে। এই বৃহত্তর পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গির কথা যখন আসছে, তখন বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় মনে পড়ছে, সেটা হলো লোভ এবং মোহ। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। লেখক বলছেন, সন্তানের প্রতি অত্যধিক মোহ অনেক সময় অভিভাবকদের সংকীর্ণ মনা করে তোলে। তারা তখন শুধু আমার সন্তান, আমার সন্তানের ভবিষ্যৎ এই চিন্তাতেই মগ্ন থাকেন এবং বৃহত্তর কর্তব্য থেকে নিজেদের গুটিয়ে নেন। এই মোহ নিয়ে লেখক কি বলছেন? হ্যাঁ, মোহ বা অত্যাধিক আসক্তি নিয়ে লেখক বেশ কিছু জরুরি কথা বলেছেন। তিনি বোঝাতে চাইছেন, দেখুন, সন্তানের প্রতি স্নেহ বা ভালোবাসা স্বাভাবিক এবং প্রয়োজনীয়, কিন্তু যখন সেই স্নেহ মোহে পরিণত হয়, মানে অন্ধ আসক্তিতে। হ্যাঁ, ঠিক তাই, একটা অন্ধ আসক্তিতে রূপ নেয়, তখন তা ব্যক্তির বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলতে পারে। অভিভাবক তখন হয়তো মনে করেন সন্তানের জন্য যত বেশি সম্ভব ধন, সম্পদ বা সুযোগ সুবিধা সঞ্চয় করে যাওয়াই তার একমাত্র কাজ। লেখক এখানে প্রাচীন ভারতীয় ভাবনার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলছেন, আগেকার দিনের বিচক্ষণ মানুষেরা মনে করতেন সন্তানের ভরণপোষণ, শিক্ষা এবং তাকে স্বাবলম্বী করে তোলার যে দায়িত্ব, সেটাই তাদের প্রধান ঋণ শোধ করার পথ। অর্থাৎ শুধু সম্পত্তি বাড়ানো বা রেখে যাওয়াটাই মূল লক্ষ্য ছিল না। ঠিক তাই, তাদের লক্ষ্য ছিল সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। বংশানুক্রমে শুধু প্রচুর ধন সম্পদ রেখে যাওয়াটাকেই জীবনের সার্থকতা মনে করা হতো না। ইন্টারেস্টিং। বরং প্রয়োজনের অতিরিক্ত যা অর্জিত হতো তা অনেক সময়ই সৎ কাজে, লোকমঙ্গলে বা সমাজের উন্নয়নে ব্যয় করার একটা রীতি ছিল। লেখক এখানে আরও একটা সূক্ষ্ম কিন্তু জরুরি দিক তুলে ধরেছেন, সেটা হল বিনা পরিশ্রমে পাওয়া অত্যাধিক ধন সম্পদ। হ্যাঁ, অনেক সময়ই মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি করে। তা মানুষকে বিলাসী, কর্মবিমুখ বা এমনকি উদ্ধত করে তুলতে পারে। তাই সন্তানকে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেওয়াটা যেমন জরুরি, তেমনি অত্যাধিক সঞ্চয়ের মোহ থেকে অভিভাবকদের নিজেদেরও মুক্ত রাখা প্রয়োজন। তার মানে এই দর্শনটা শুধু সন্তানকে নয়, অভিভাবকদের নিজেদের জীবনকেও একটা নতুন দিশা দেখাচ্ছে। সন্তানের প্রতি স্বাভাবিক স্নেহ বজায় রেখেও সেই স্নেহের বশে নিজেদের বৃহত্তর জগৎ থেকে বিচ্ছিন্ন না করে ফেলা। বলা যেতে পারে এটা একটা ভারসাম্য রক্ষার কথা। স্নেহ থাকবে, কর্তব্যও থাকবে, কিন্তু মোহ যেন দৃষ্টিকে সংকীর্ণ না করে দেয়। লেখক আসলে বোঝাতে চাইছেন, এই মোহ থেকে মুক্ত হতে পারলে অভিভাবক তার জীবনের পরবর্তী পর্যায়কে, যা হয়তো তুলনামূলকভাবে কম পারিবারিক দায়িত্বের, আরও বৃহত্তর, আরও মহৎ উদ্দেশ্যে উৎসর্গ করার মানসিক শক্তি ও অবকাশ খুঁজে পাবেন।
এটা ব্যক্তির নিজের জন্য একটা পরিপূর্ণতার পথ। এই সূত্র ধরেই লেখক একটা অত্যন্ত মৌলিক এবং আজকের দিনে খুব প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, সন্তানের প্রতি এই যে একটা সর্বগ্রাসী মনোযোগ, তার জন্য মানুষ কি নিজের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো, যেমন দেশ, ধর্ম, এখানে ধর্ম বলতে হয়তো বৃহত্তর অর্থের নৈতিক কর্তব্য বোঝাচ্ছেন, সমাজ, সংস্কৃতি, এমনকি নিজের আত্মকল্যাণ বা বিশ্বকল্যাণের প্রতি যে কর্তব্য, সেগুলো কি একেবারেই ভুলে যাচ্ছে? এটা সত্যি ভাবার মতো। একদম, এটাই বোধহয় বইটির একেবারে মর্মকথা। সংকীর্ণ স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে বৃহত্তর কল্যাণের কথা ভাবা। আমার সন্তান এই বৃত্তের মধ্যে আবদ্ধ না থেকে নিজেকে একজন সামাজিক জীব হিসেবে, একজন বিশ্বনাগরিক হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করা। লেখক বারবার এটাই বলতে চেয়েছেন, সন্তানকে স্বাবলম্বী করে গড়ে তুলুন। এটা আপনার পবিত্র দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনের পর আপনার জীবনকে, আপনার শক্তিকে, আপনার অর্জিত জ্ঞান ও সম্পদকে সমাজের উপকারে, মানুষের মঙ্গলে নিয়োজিত করুন। এটাই জীবনের সার্থকতা। এই লোককল্যাণের দর্শনই বইটির অন্যতম প্রধান এবং অত্যন্ত ইতিবাচক বার্তা। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা যদি একটু গুছিয়ে বলি, পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য তার সন্তানকে স্বাবলম্বী বানানা হি পর্যাপ্ত হ্যায় বইয়ের মাধ্যমে আমাদের বলতে চাইছেন যে সন্তান পালনের মূল উদ্দেশ্য হওয়া উচিত তাদের শুধু প্রতিপালন করা নয়, বরং শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং চারিত্রিক দিক থেকে সম্পূর্ণ স্বাবলম্বী বা আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলা। ঠিক। এবং এইখানেই শেষ নয়। সেই গুরুদায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করার পর জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করে নিজের সংকীর্ণ পারিবারিক গণ্ডি অতিক্রম করে বৃহত্তর সমাজ, দেশ এবং বিশ্বের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। এর মাধ্যমে একদিকে যেমন ব্যক্তিজীবনের পূর্ণতা আসে, নিজের অভিজ্ঞতা ও সামর্থ্যের সদ্ব্যবহার হয়, তেমনি সমাজের প্রতি যে ঋণ আমাদের সবলেরই থাকে তা শোধ করারও একটা পথ খুলে যায়। এই দর্শন অনুযায়ী জীবনকে দুটো পর্বে ভাগ করে দেখা যেতে পারে। প্রথম পর্বে সন্তানকে যোগ্য ও স্বাবলম্বী করে তোলা, আর দ্বিতীয় পর্বে সেই অভিজ্ঞতা ও সামর্থ্যকে বৃহত্তর কল্যাণে লাগানো। হ্যাঁ, এবং দুটো পর্বই সমান গুরুত্বপূর্ণ আর একে অপরের পরিপূরক। ঠিক ধরেছেন। এই আলোচনা শেষে একটা গভীর ভাবনা কিন্তু মনে থেকে যাচ্ছে। বলুন। আজকের পৃথিবীতে যেখানে অনেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধিকাধিক সঞ্চয় করাকেই জীবনের মূল লক্ষ্য বলে মনে করেন, সেখানে পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের এই দর্শন, মানে সন্তানকে স্বাবলম্বী করাই যথেষ্ট এবং তারপর নিজের শক্তি সমাজ কল্যাণে ব্যয় করা, এটা কতটা প্রাসঙ্গিক? খুব ভালো প্রশ্ন। যদি সত্যি প্রথম থেকেই এই দর্শন মনে রেখে সন্তানকে গড়ে তোলা যায় এবং জীবনের পরবর্তী পর্যায়ে বৃহত্তর সামাজিক অবদানের জন্য নিজেকে প্রস্তুত করা যায়, তাহলে তা একজন ব্যক্তির জীবনকে এবং তার সামগ্রিক প্রভাবকে কতটা ইতিবাচক ও অর্থপূর্ণ করে তুলতে পারে, এটা আমাদের দৈনন্দিন জীবনের চিন্তাভাবনার বাইরে গিয়ে এক গভীর অনুধাবনের বিষয়। সত্যি তাই, ভাবার মতো একটা দিক।